हेलो स्टूडेंट, वेलकम टू माई चैनल केमिस्ट्री नीट गाइड। तो नीट 2021 लक्ष्ये आगे दिन আমরা শুরু করেছিলাম জেনারেল অর্গানিক কেমিস্ট্রির উপর কিছু কনসেপচুয়াল প্রবলেম তোমরা প্রত্যেক ক্লাসেই পাবে। তো আগের দিন আমাদের 1 থেকে 4 নম্বর প্রবলেম পর্যন্ত করা হয়েছিল। আজকে আমরা চলে যাব প্রবলেম নাম্বার 5। যারা আগের দিনের ক্লাসটা দেখোনি, মিস করেছো, তাদেরকে আমি বলবো आई बटने क्लासटा देखते पाबे। आई बटने क्लासटा देखे तोमरा प्रिवियास क्लासटा एकटुखानी देखे नेबे। ओखाने जेनारेल अर्गानिक केमिस्ट्रिर उपर 1 থেকে 4 प्रथम दिनेर 4टे कन्सेप्चुअल प्रॉब्लेम सल्व करा आछे अर्गानिक केमिस्ट्री जेनारेल अर्गानिक केमिस्ट्रिर उपर। आजके आमरा चले যাব प्रॉब्लेम नम्बर 5 ए। तो बोर्डे देखते पाচ্ছ একটা प्रॉब्लेम রয়েছে, হুইচ অফ দি ফলোইং হ্যাজ লংগেস্ট সিও বন্ড। 4টে অপশনের মধ্যে বলেছে কোন অপশন মানে কোন যৌগের ক্ষেত্রে সিও বন্ডটা সবথেকে লংগেস্ট হবে, মানে বন্ড লেন্থটা সিওর সবথেকে বেশি হবে। তো যদি আমরা অপশন এটাকে নিয়ে ভাবি, অপশন এটাতে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে রেজোনেন্স ঘটতে পারে। সি ডবল বন্ডের সাথে এই ডবল বন্ডটা কনজুগেশনে আছে। তো রেজোনেন্স ঘটার ফলে অপশন এতে রেজোনেন্স ঘটার ফলে এই বন্ডটা কি হচ্ছে, সিও বন্ডটা পার্সিয়াল সিঙ্গেল বন্ড একটা ক্যারেক্টার পাচ্ছে, মানে সিও বন্ডটা আংশিক সিঙ্গেল বন্ড ক্যারেক্টার পাচ্ছে। যেটা ডবল বন্ড ছিল সেটা রেজোনেন্সের মাধ্যমে তো সিঙ্গেল বন্ড চরিত্র লাভ করছে কিছুটা। এইটার ক্ষেত্রে আমাদের এক্ষেত্রে অপশন উত্তরটা হবে বিটা। তো এক্ষেত্রে তোমরা দেখো এ এর ক্ষেত্রে ঠিক যেরূপ রেজোনেন্স ঘটছিল সি এর ক্ষেত্রেও ঠিক একই রকম রেজোনেন্স ঘটবে। এই বন্ডটা এখানে গেল, এটা খুলে গেল, তাহলে এই ক্ষেত্রে একটা পার্সিয়াল যে সিঙ্গেল বন্ড ক্যারেক্টার সেটা ডবল বন্ড থেকে পার্সিয়াল সিঙ্গেল বন্ড ক্যারেক্টার লাভ করছে, এক্ষেত্রেও করছে। আর এটার ক্ষেত্রে রেজোনেন্স সম্ভব নয়, তাই এখানে পুরোটাই ডবল বন্ড ক্যারেক্টার লাভ করছে, তাই এই অপশনটা কোনো মতেই হবে না। এখন বেঁচে রইল এই তিনটে। তো এই তিনটের মধ্যে আমরা দুটো লজিক দিয়ে ভাবতে পারি। প্রথম লজিক হচ্ছে যে উত্তরটা কেন বি হবে তার একটা, এখানে তো আমি রেজোনেন্স এটা দেখালাম, যদি বি এর অপশনটাই রেজোনেন্স করি তাহলে দেখতে পাবো যে বি এর অপশনটাতে কনজুগেশনটা অনেক এ আর সি এর থেকে বেশি পরিমাণে আছে। খেয়াল করে দেখো এখানে দুটো ডবল বন্ড আছে, এটা এখানে গেল, এটা এখানে গেল, এই ডবল বন্ডটা পার্সিয়াল সিঙ্গেল বন্ড ক্যারেক্টার লাভ করলো। তাহলে এক্ষেত্রে যেহেতু ডবল বন্ডটা মানে বেশি পরিমাণে কনজুগেশন পাচ্ছি, তাই এক্ষেত্রে রেজোনেন্সের মাধ্যমে আংশিক যে এক বন্ধন চরিত্রটা লাভ করছে, ডবল বন্ড থেকে যে এক বন্ধন চরিত্রটা লাভ করছে সেটা এটার ক্ষেত্রে সব থেকে ভালো হবে। এছাড়াও আরেকটা সুন্দর লজিক দেখো তোমাদের বলছি, এ এবং সি অপশনটাতে যেটা ঘটবে না সেটা আমাদের বি অপশনটাতে ঘটবে। কিরকম? বি অপশনটাতে যে যৌগটা আছে আমাদের, এই যৌগটা আছে, ঠিক আছে। তো এটাকে আমি ধরতে পারি একটা কিটো যৌগ, একটা কিটো টাইপের যৌগ। এক্ষেত্রে খেয়াল করে দেখো কিটোইনল টটোমারিজম ঘটবে। একটুখানি ক্লিয়ার করে নেবে, পড়ে নেবে একটুখানি টপিকটা। কিটোইনল টটোমারিজমের মাধ্যমে এটা সি ডবল বন্ড, এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন, আলফা কার্বনে হাইড্রোজেন আছে, সুতরাং এই হাইড্রোজেনটাকে আমরা কি হাইড্রোজেন বলছি? আলফা হাইড্রোজেন বলছি। তো এই আলফা হাইড্রোজেন উপস্থিত থাকার জন্য এক্ষেত্রে কি হচ্ছে, কিটোইনল টটোমারিজমের মাধ্যমে এক্ষেত্রে কি ঘটনা ঘটছে, এই ইনল জাতীয় যৌগটা তৈরি হচ্ছে, যে যৌগটার নাম আমরা সবাই জানি ফেনল। এবং এটি একটি অ্যারোমেটিক যৌগ, এর স্টেবিলিটি অনেক বেশি, তাই এই যৌগটাতে দেখা যাবে খুব সহজেই ইনল ফর্মটায় কনভার্ট হয়ে যাবে এটা। তাই এক্ষেত্রে সিঙ্গেল বন্ড চরিত্রটা সি ও এর যে ডবল বন্ড চরিত্রটা ওটা খুব সহজেই সিঙ্গেল বন্ড চরিত্র লাভ করবে। এখন আমরা জানি যে এক বন্ধনের দৈর্ঘ্য দ্বিবন্ধন অপেক্ষা বড়, তাই এক্ষেত্রে যেহেতু এই বি অপশনটার ক্ষেত্রে যেহেতু সিও বন্ধনটা সব থেকে বেশি, সিও এক বন্ধন হওয়ার সুযোগ পাবে, তাই এক্ষেত্রে সিও বন্ডটা সব থেকে লংগেস্ট হয়ে যাবে। তো এই লজিকটা তোমরা মনে রাখবে, যে ক্ষেত্রে এই বি অপশনটা কিটোইনল টটোমারিজমের মাধ্যমে এটা ফেনলে কনভার্ট হচ্ছে, এবং ফেনল একটা অ্যারোমেটিক যৌগ, খুবই সুস্থিত, তাই এক্ষেত্রে এই যৌগটার ক্ষেত্রে এটা পার্সিয়াল এক বন্ধনে চলে যাচ্ছে, মানে দ্বিবন্ধন থেকে বলতে পারো এক বন্ধন চরিত্র লাভ করছে। তাই এক্ষেত্রে সিও বন্ধন দৈর্ঘ্য সব থেকে
বেশি। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি নেক্সট প্রবলেম নাম্বার 6। তো এটা একটা দেখো আলাদা রকম কনসেপ্টের প্রবলেম। বলছে কারেক্ট অর্ডার অফ অ্যাসিডিক স্ট্রেনথ। এখানে একটা কম্পাউন্ড দেয়া আছে, সেই কম্পাউন্ডে এই হাইড্রোজেনটাকে রিপ্রেজেন্ট করছে, মানে কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেনটাকে এক্স দিয়ে রিপ্রেজেন্ট করছে, বা কার্বক্সিলিক অ্যাসিডটাকে এক্স দিয়ে রিপ্রেজেন্ট করছে, এই NH3 প্লাসটাকে ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করছে, আর এই NH3 প্লাসটাকে জেড দিয়ে রিপ্রেজেন্ট করছে। তাহলে এই এক্স ওয়াই জেড এই তিনটে সেন্টারে অ্যাসিডিক স্ট্রেনথটা আমাদের বার করতে বলেছে। তো এইগুলোকে দেখতে গেলে আমরা প্রথমেই বলতে পারবো যে COOH এই যে গ্রুপটা, এই গ্রুপটা আমরা জানি কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। COOH গ্রুপটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। তাহলে এই কার্বক্সিলিক অ্যাসিডের এই হাইড্রোজেনের অ্যাসিডিক ক্যারেক্টার সব থেকে বেশি। তার মানে এই যে 3 রকম হাইড্রোজেন এখানে দেখতে পাচ্ছি ডিনোট করা 3 রকম হাইড্রোজেন, তার মধ্যে এই হাইড্রোজেনটার অ্যাসিডিক ক্যারেক্টার সব থেকে বেশি, কারণ ওটা COOH এর কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেন। তারপরে দেখো এই দুটো কিছুটা সিমিলার, NH3 প্লাস, এটাও NH3 প্লাস, এটাও NH3 প্লাস, এটাও NH3 প্লাস, ওয়াই দিয়েও ডিনোট হচ্ছে NH3 প্লাস, জেড দিয়েও ডিনোট হচ্ছে NH3 প্লাস। এবার আমরা বলতে পারি যে আমরা কি জানি অ্যাসিড মানে কি, অ্যাসিডিক হাইড্রোজেন বা আম্লিক হাইড্রোজেন যেটাকে বলছি, মানে যেখান থেকে যে H প্লাসটা সহজে বেরিয়ে যেতে পারবে সেই হাইড্রোজেনটাকে আমরা বলছি বেশি অ্যাসিডিক হাইড্রোজেন। তো এক্ষেত্রে COOH গ্রুপের একটা দেখো ইলেকট্রন টানার প্রবণতা আছে, -I প্রভাব আছে, ঠিক আছে। তো COOH গ্রুপের ইলেকট্রন টানার একটা প্রবণতা আছে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে আমরা এটাকে ভাবতে পারি। তো এর যেহেতু এই ইলেকট্রন টানার প্রবণতা আছে, যেহেতু ইলেকট্রন টানার প্রবণতা প্রদর্শন করছে, তার জন্য এই NH3 প্লাসের প্লাস গ্রুপটা যেহেতু এই COOH এর খুবই কাছে অবস্থান করছে, তাই যেহেতু ইলেকট্রন টানার প্রবণতা দেখাচ্ছে, তাই এক্ষেত্রে এই NH3 প্লাস থেকে একটা H প্লাস দ্রুত বেরোতে পারবে, দ্রুত একটা H প্লাস ছাড়তে পারবে, কারণ এর অনেক নিয়ারেস্ট পজিশনে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ COOH গ্রুপ আছে। তাই যেহেতু বেশি পরিমাণে ইলেকট্রন টানবে, তাই এক্ষেত্রে NH এর একটা বন্ড দুর্বল হয়ে গিয়ে এখানে কিন্তু সব থেকে দ্রুত H প্লাস আয়ন বেরোতে পারবে। তাই এক্স এর পর আম্লিক হাইড্রোজেন যদি আমরা বলতে পারি, তাহলে বামলিক পজিশন হচ্ছে জেডটা, আর এই COOH থেকে এই NH3 প্লাস মানে যেটা ওয়াই দিয়ে ডিনোট হচ্ছে সেটা অনেকটা দূরে অবস্থান করছে, তাই ওর আম্লিকতা সব থেকে কম হবে, অর্থাৎ আমাদের অপশানে ডি অপশানটা সঠিক। দেখো বোঝা গেছে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি নেক্সট প্রবলেম নাম্বার 7। তো বোর্ডে দেখতে পাচ্ছ এটা একটু অন্য কনসেপ্টের প্রবলেম। বলছে হুইচ অফ দি ফলোইং কম্পাউন্ডস হ্যাভ এ ডাইপোল মোমেন্ট। 4টে কম্পাউন্ড দেওয়া আছে, সেখানে বলেছে কোন কম্পাউন্ডটা দ্বিমেরু ভ্রামক অর্থাৎ ডাইপোল মোমেন্ট শো করবে, প্রদর্শন করবে। তো 4টে অপশনের মধ্যে যদি আমরা মোটামুটি একটা গেস করে অ্যান্সার করি, দেখো এইটার ডাইপোল মোমেন্ট থাকবে না, বোঝাই যাচ্ছে, এটারও থাকবে না। তো গেস করলে কিন্তু এই উত্তরটাই আসার কথা। তবু আমরা এখানে এটাকে লজিক দিয়ে পড়বো। তো লজিক যদি দেখা যায়, তো এক্ষেত্রে দেখা যায় এই কম্পাউন্ডটার ক্ষেত্রে রেজোনেন্সের মাধ্যমে এই ঘটনাটা ঘটে, রেজোনেন্স হওয়ার ফলে এই কম্পাউন্ডটার মধ্যে এই ঘটনাটা ঘটে। আমি নিচেই আঁকছি, তোমরা লজিকটাকে অবশ্যই নিচে লিখবে। এখানে নেগেটিভ এলো, এই দুটো ডবল বন্ড ছিল, এইখানে ডবল বন্ড এলো, এখানে প্লাস এলো। এইবার এখানে কি বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, এখানে বোথ রিংস আর অ্যারোমেটিক ইন পোলার ফর্ম। এই যে পোলার ফর্মটা পেলাম, এখানে কিন্তু ইন্ডিভিজুয়ালি বোথ রিংস আর কি আছে, অ্যারোমেটিক ইন পোলার ফর্ম। দুটো রিংয়ে কিন্তু এখানে ইন পোলার ফর্ম। তাহলে এক্ষেত্রে এই রিংটাও আমরা দেখতে পাচ্ছি অ্যারোমেটিক, এই রিংটাও অ্যারোমেটিক,
কারণ এই যে ডবল বন্ডটা এটা কিন্তু দুটোতেই এই কমন ডবল বন্ড, তাহলে এখানেও পাই ইলেকট্রন 6টা দেখতে পাচ্ছি, আর বাঁদিকেরটাতেও পাই ইলেকট্রন 6টা দেখতে পাচ্ছি। তাহলে পোলার ফর্মে, এই ফর্মটা পোলার ফর্ম, এই পোলার ফর্মে বোথ রিং কি হচ্ছে অ্যারোমেটিক ইন নেচার, তাহলে এটা একটা স্টেবল আয়ন বলতে পারো। তো এর ক্ষেত্রে যেহেতু এরকম এরা দুজন অ্যারোমেটিক ক্যারেক্টার গেইন করছে রিং অবস্থায়, তাহলে এখানে একটা কি হচ্ছে, তো এখানে একটা ডাইপোল মোমেন্ট আমাদের এক্সিস্ট করছে, এটা নেগেটিভ এটা পজিটিভ, তাই যেহেতু এই ফর্মে থাকছে তার জন্য এখানে একটা আমাদের দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট এক্সিস্ট করছে। কিন্তু এই যৌগগুলোয় এখানেও NO2 এখানেও NO2 টানছে, এও টানছে, ক্যান্সেল করে যাচ্ছে, এখানে CH3 গ্রুপ ওপরে দেখতে পাচ্ছি, এখানেও CH3 গ্রুপ ক্যান্সেল, এটা পুরো একদম দুটো সাইড আইডেন্টিক্যাল হয়ে গেছে, এখানে কোনো রকম দ্বিমেরু ভ্রামকের চান্স নেই। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এই যে চার্জ সেপারেশন একটা ঘটছে এবং এটা স্টেবিলিটি পাচ্ছে, তাই এই কম্পাউন্ডটার দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্টের মান থাকবে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আবার নেক্সট প্রবলেমে, প্রবলেম নাম্বার 8। এটা দেখো একটা কার্বন আয়নের কনসেপ্টের প্রবলেম। প্রবলেমটা হচ্ছে হুইচ অফ দি ফলোইং কার্বন আয়ন ইজ মোস্ট স্টেবল। নিচের কার্বন আয়নগুলির মধ্যে কোন কার্বন আয়নটা সব থেকে বেশি সুস্থিত। তো এই কার্বন আয়নে এই CH3 প্লাস আই এফেক্ট আছে এবং এই কার্বন আয়নটা একেবারেই সুস্থিত নয়। কেন নয়? কারণ এইটা হয়তো সুস্থিত, এইগুলোর সাথে যদি কম্পেয়ার করি তাহলে এটা একেবারেই সুস্থিত নয়। কেন নয় আমি দেখাচ্ছি। এর ক্ষেত্রে খেয়াল করো রেজোনেন্স ঘটছে, এর ক্ষেত্রেও রেজোনেন্স ঘটছে, এর ক্ষেত্রেও রেজোনেন্স ঘটছে, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এখানে তিনটে ক্ষেত্রেই রেজোনেন্স ঘটছে। তো এর ক্ষেত্রে রেজোনেন্স যদি ঘটে তাহলে কি ঘটনা ঘটছে, এটা O মাইনাস হয়ে গেল, এটা হয়ে গেল ডবল বন্ড CH2। এর ক্ষেত্রেও যদি রেজোনেন্স ঘটে তাহলে এটা CH2 মাইনাস হয়ে গেল, যেমন দেখতে ছিল ঠিক উল্টে গিয়ে একই দেখতে হয়ে গেল। আর এর ক্ষেত্রেও যদি রেজোনেন্স ঘটে তাহলে কি ঘটছে, CH3 এটা C সিঙ্গেল বন্ড NH মাইনাস হয়ে গেল, এটা ডবল বন্ড CH2 হয়ে গেল। তাহলে রেজোনেন্স তিনটে ক্ষেত্রেই ঘটছে। তো এইবার আমাদের দেখতে হবে যে এখানে সব থেকে ভালো রেজোনেন্সটা কার ক্ষেত্রে ঘটবে, কারণ আমরা জানি রেজোনেন্স যত বেশি ঘটবে তার স্টেবিলিটি তত বাড়বে। তো এক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে দেখব যাদের মাথায় নেগেটিভটা গেছে, এখানে কার মাথায় গেছে N, এখানে কার মাথায় গেছে O, এখানে কার মাথায় গেছে C, যাদের মাথায় নেগেটিভটা গেছে তাদের ইলেকট্রোনেগেটিভিটির যদি অর্ডারটা করি তাহলে অক্সিজেন সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, তারপর নাইট্রোজেন, তারপর কার্বন। তো ইলেকট্রোনেগেটিভিটির অর্ডারটা হচ্ছে অক্সিজেন সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, তারপর নাইট্রোজেন, তারপর কার্বন। তো এই অপশানটায় যেহেতু অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জটা গেছে, তাই অক্সিজেন যেহেতু এই বাকি তিনটে পরমাণুর মধ্যে কার্বন এবং এখানে নাইট্রোজেন এই দুটোর তুলনায় যেহেতু অক্সিজেন সব থেকে তীব্র ইলেকট্রোনেগেটিভ, তাই এক্ষেত্রে রেজোনেন্সটা সব থেকে ভালোভাবে ঘটবে। কারণ অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বাকি নাইট্রোজেন ও কার্বনের থেকে বেশি হওয়ায় ও এমনি ইলেকট্রনকে পছন্দ করে, কারণ ইলেকট্রোনেগেটিভিটি বেশি হলে ইলেকট্রনকে পছন্দ করে বা ইলেকট্রন আসক্তি বেশি হলে পছন্দ করে। তো এই কারণে অক্সিজেন কি করবে, এখানে রেজোনেন্সটা সব থেকে ভালোভাবে ঘটতে সাহায্য করবে, এখানে রেজোনেন্সটা সব থেকে ভালো ঘটবে। তাই অপশান সিটা হচ্ছে যতগুলো কার্বন আয়ন আছে তার মধ্যে সব থেকে সুস্থিত কার্বন আয়ন। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি প্রবলেম নাম্বার 9-এ। দেখতে পাচ্ছি বোর্ডে প্রবলেম নাম্বার 9 রয়েছে, বলছে অ্যারেঞ্জ দি ফলোইং কার্বন আয়নস ইন ডিক্রিজ অর্ডার অফ স্টেবিলিটি। চারটে কার্বন আয়ন দেওয়া আছে, তাদেরকে ডিক্রিজিং অর্ডারে সাজাতে বলেছে। তো আমাদের এখানে অপশানে অর্ডারগুলোও দেওয়া আছে, আমরা স্টেবিলিটি অনুযায়ী 1 2 3 4 করে লিখি। হ্যাঁ, শর্টেও তাড়াতাড়ি করা যাবে, আমি আগে লজিকটা বলে 1 2 3 4 বলে সাজাই, তারপরে শর্ট লজিকটা আমরা দেখিয়ে দিচ্ছি। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি নেগেটিভ যে মাইনাসটা রয়েছে এটা কিন্তু এখানে রেজোনেন্সে বা কনজুগেশনে অংশগ্রহণ করছে এবং এখানে পাই ইলেকট্রনের সংখ্যা হয়ে যাচ্ছে 6টা, যেটা হুকেল রুল মেনে চলছে, যার কারণে এই যে অ্যানায়নটা রয়েছে কার্বন আয়নটা এটা হয়ে যাচ্ছে অ্যারোমেটিক ইন নেচার। এই কার্বন আয়নটা
অ্যারোমেটিক ইন নেচার। তো বাকিগুলোই কিন্তু এই রকম অ্যারোমেটিক ক্যারেক্টার গ্রো করছে না। হ্যাঁ, ফিনাইল এখানে আছে, কিন্তু এখানে এই রিংটা কনজুগেশনের মাধ্যমে অ্যারোমেটিসিটি গেইন করছে, যার কারণে এ স্টেবিলিটিটা কিন্তু সব থেকে বেশি হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে চলে যাব, তারপর আমরা রেজোনেন্সটা দেখব। এখানে রেজোনেন্স ঘটছে, আমরা দেখতে পাচ্ছি এখানে এটা এলো, এটা চলে গেল। এখানে রেজোনেন্স স্ট্রাকচার কটা পাবো, এটা একটা, আর এর করসপন্ডিং রেজোনেন্স হওয়ার ফলে এখানে একটা মাইনাস আসবে, এটা একটা, দুটো। কিন্তু আমরা যদি PHNH2 রেজোনেন্স করি তাহলে আমরা দেখব, সরি PHCH2 - যদি রেজোনেন্স করি, এখানে একবার নেগেটিভ আসবে, তারপর প্যারা পজিশনে নেগেটিভ আসবে, তারপর আবার অর্থ পজিশনে নেগেটিভ আসবে। মানে এখানে এই স্ট্রাকচারটা একটা পাবো এবং তার সাথে আরো তিনটে পাবো। মোট রেজোনেটিং স্ট্রাকচার এখানে আমরা চারটে পাবো, অর্থাৎ এখানে রেজোনেন্সটা বেশি পরিমাণে ঘটবে, এখানে রেজোনেন্সটা তুলনামূলক কম পরিমাণে ঘটবে। তাহলে এটা হলো ফার্স্ট, কিউটা হলো সেকেন্ড, এটা হলো থার্ড, আর এইটা এখানে রেজোনেন্স কোনো ঘটছে না, কারণ এটা sp2 কার্বনেই আছে, এখানে কোনো রেজোনেন্স ঘটছে না, তাই এটা হলো সব থেকে লাস্ট বা ফোর্থ। অর্থাৎ এস হলো সব থেকে বেশি। এবার আমি দেখবো এসটা কোন অপশানে সব থেকে বেশি আছে, অপশান সিতে এটা সব থেকে বেশি আছে। দেখো এস এর পর আছে কিউ, কিউটা আমাদের সেকেন্ড হয়েছে, তারপরে আছে আর, আরটা থার্ড হয়েছে, তারপরে আছে পি। এটা আমরা তাড়াতাড়ি কি করে করব, আমরা যদি এই চারটের মধ্যে আইডেন্টিফাই করে ফেলতে পারি কোনটা সব থেকে অ্যারোমেটিসিটি, মানে কোনটা কোন কার্বন আয়নটার সুস্থিতি সব থেকে বেশি, এবং একবার একটাতেই মানে কনফার্ম না হয়ে আমরা সব থেকে মানে যেটা সব থেকে বাজে সুস্থিতি সেটাও যদি কনফার্ম করে নিতে পারি, তাহলে মাঝেরগুলোকে নিয়ে আর আমাদের ভেবে সময়টা নষ্ট করার প্রয়োজন হবে না। এসটা হচ্ছে সব থেকে ভালো আর পিটা হচ্ছে সব থেকে খারাপ, তাহলে কিউ আর আর নিয়ে আমরা শুধু টাইম নষ্ট করব না। এইভাবে আমরা নিট পরীক্ষায় আমাদের টাইমগুলো সেভ করতে পারি। ঠিক আছে, তো এক্ষেত্রে বোঝা গেল তোমরা চারটে বসে বসে 1 2 3 4 সাজানোর কোনো মানে হয় না। প্রথমটা দেখবে, প্রথমটা থেকে করে ফেলতে পারো, বা দ্বিতীয়টা দেখতে পারো প্রথমের পরে, বা লাস্টেরটা দেখতে পারো। আমি বলতে চাইছি একদম কনফার্ম হওয়ার জন্য শুধু একটা করেই, একটা মিলিয়েই অর্ডারটা করে দেবে না, দুটো মিলিয়ে নেবে। সেটা পরপর দুটো হতে পারে বা সেটা লাস্টেরটাও হতে পারে। দুটো মেলালে তোমরা অনেক বেশি মানে কনফার্ম থাকবে উত্তরটার প্রতি। আচ্ছা, এরপরে আমরা চলে এসেছি আজকের শেষ প্রবলেমে, প্রবলেম নাম্বার 10। তো প্রবলেমটা কি লেখা আছে যে হুইচ অফ দি ফলোইং অ্যাসিডস হ্যাজ লোয়েস্ট ভ্যালু অফ ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অ্যাসিডের আমরা কি দিয়ে ডিনোট করে থাকি, কে এ দিয়ে। তো সবার আগে আমাদের একটু জেনে নিতে হবে যে কে এর সাথে অ্যাসিডিক স্ট্রেংথের বা অ্যাসিডিটি ক্যারেক্টারের কি সম্পর্ক। অ্যাসিডটা যত স্ট্রং হবে, হ্যাঁ, তীব্র অ্যাসিডের ক্ষেত্রে কে এর মান বেশি হয়, আর মৃদু অ্যাসিডের ক্ষেত্রে কে এর মান কম হয়। তাহলে আমাদের এখানে বিচার করতে বলেছে লোয়েস্ট ভ্যালু অফ কে, মানে এই চারটে অ্যাসিডের মধ্যে যে অ্যাসিডটা সব থেকে উইক অ্যাসিড, যে অ্যাসিডটা সব থেকে দুর্বল অ্যাসিড, সেই অ্যাসিডের কে এর মান সব থেকে কম হবে। ঠিক আছে, উইক অ্যাসিডের সব থেকে লোয়েস্ট কে ভ্যালু হবে। তাহলে অ্যাসিড যত, তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে, অ্যাসিড যত মানে অ্যাসিডের কে ভ্যালু যত বৃদ্ধি পাবে, সেই অ্যাসিডের তীব্রতা বা অ্যাসিডিক ক্যারেক্টার তত বেশি হবে। তো কে এর সাথে অ্যাসিডিক নেচারের রিলেশনটা কি হয়ে গেল, সমানুপাতিক। কে এর সাথে অ্যাসিডিক নেচারের, অ্যাসিডিক ক্যারেক্টার বা অ্যাসিডিক নেচারের ইয়েটা কি হয়ে গেল, সমানুপাতিক। কে এর মান যত বাড়বে অ্যাসিডিক ক্যারেক্টার তত বৃদ্ধি পাবে। তাহলে এখানে আমরা বলেছে লোয়েস্ট ভ্যালু অফ কে, তার মানে এই চারটে অ্যাসিডের মধ্যে আমাকে বিচার করতে হবে যে কোন অ্যাসিডটা সব থেকে উইক অ্যাসিড। তো এটার ক্ষেত্রে দেখো এফ আছে, এখানে বিআর আর এফ আছে। আমরা যদি ইলেকট্রোনেগেটিভিটি দেখি তাহলে আমরা দেখব ফ্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন বিআর। ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি ব্রোমিনের থেকে বেশি। তার মানে এক্ষেত্রে ফ্লোরিনটা অনেক পরিমাণে মাইনাস আই এফেক্টের জন্য অনেক পরিমাণে ইলেকট্রন টানবে। এবার যে যৌগটার ক্ষেত্রে, অ্যাসিডের ক্ষেত্রে টানা গ্রুপ থাকবে, COOH গ্রুপকে আমরা যদি ভেঙে লিখি তাহলে আমরা কিভাবে লিখবো, এইভাবে লিখবো।
এখন এই সাইড থেকে যত টান পড়বে এই বন্ডটা তত কি হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, অ্যাসিডটা তত কি হয়ে যাবে, স্ট্রং হয়ে যাবে। ঠিক আছে, তার মানে যত মাইনাস আই দেওয়া গ্রুপ থাকবে বা যত টানা গ্রুপ থাকবে তত অ্যাসিডটা কি হয়ে যাবে, স্ট্রং হয়ে যাবে। তো এক্ষেত্রে এফ আছে, ফ্লোরিন মাচ মোর ইলেকট্রোনেগেটিভ দেন বিআর, তাহলে একটা ইলেকট্রোনেগেটিভ পরমাণু থাকার জন্য এখানে টানটা বেশি পরিমাণে পড়বে, তাই এক্ষেত্রে এইচ প্লাস আয়নটা অত্যন্ত কি হবে, দ্রুত বেরোবে, তাই এই অ্যাসিডটা খুব ভালো অ্যাসিড হবে। ঠিক আছে, এটা ভালো অ্যাসিড হবে। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো যদি এই দুটোর তুলনা করি তাহলে এই অ্যাসিডটা এইটার থেকে বেটার অ্যাসিড, কারণ এখানে এফটা COOH এর কাছাকাছি আছে, এখানে এফটা COOH এর থেকে একটু দূরে আছে, কিন্তু এটা ফ্লোরিন মোটামুটি অ্যাসিড হবে। এবার এখানে দেখো ব্রোমিন আছে, আর এইটার ক্ষেত্রে দেখো আমাদের উত্তর এইটা হবে, কারণ এখানে ব্রোমিনটা এমনি কম ইলেকট্রোনেগেটিভ এবং এখানে এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি ব্রোমিনটা কি আছে, অনেক দূরে আছে, তাই এখানে টানটা সব থেকে কি হবে, এখানে টানটা সব থেকে মিনিমাম হবে। এখানে টানটা সব থেকে মিনিমাম হওয়ার জন্য এখানে এইচ প্লাস বেরোতে চাইবে না, দ্রুত বেরোতে চাইবে না, তাই যেহেতু এইচ প্লাস সহজে বেরোবে না, তাই এই অ্যাসিডটা হচ্ছে সব থেকে দুর্বল অ্যাসিড। এই অ্যাসিডটা সি এর অ্যাসিডটা চারটের মধ্যে সব থেকে দুর্বল অ্যাসিড, এবং দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে কে এর মান কি হয়, সব থেকে লোয়েস্ট হয়, তাই জন্য আমাদের এখানে অ্যান্সারটা হবে অপশান সি। তো আজকে বিভিন্ন দেখতেই পাচ্ছ টপিকের উপর আমরা এমসিকিউ আলোচনা করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর নেক্সট দিন আমরা আবার 11 থেকে নতুন ধরনের কোনো টপিকের উপর আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো চ্যানেলটার দিকে লক্ষ্য রাখতে থাকো, এই ধরনের প্রবলেম তোমরা পেতে থাকো।